ব্যক্তিগত অ্যাটাক কেন করলেন? আপনি ব্যক্তিগত অ্যাটাক কেন করবেন? আমি জানি আমি কি আপনার সাংবাদিক চাই বারবার ফ্যাসিস্টদের সহযোগী ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ ফ্যাসিস্টের দালাল ছিলেন। আপনার দল শেখ হাসিনাকে আপনার দলের যে প্রধান তিনি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে পারেন না। আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে পারেন না। দলের প্রতি অপবাদ দেননি। আপনার নির্বাচনে জানেন দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক কেন করবেন? উনি একটা ব্যক্তি দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। আপনার দল দালালি করেনি শেখ হাসিনার? আপনারা করছেন দালালি। আপনি দালাল। আপনার হাসিনার দলে আপনারা করছেন। এত ঢোলপিটান দরকারটা কি? নির্বাচন কেউ ক্যান্সেল করতেছিলেন, রাজনৈতিক দলের বারবার নির্বাচনের কথা বলছিলেন, তিনি তো ঘোষণা দিতেই পারে না। না এত বারবার বলবে ওনার ওই যে প্রেস সচিব অমুক সমুক এই তারিখে নির্বাচন হবে, এইটা তো একবার করলেই হয়। বারবার বলার মধ্যে কি ডাল মে কুছ কালা হয়? রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপিত হয় ভোটের মাধ্যমে। সেই ভোটের অধিকার হরণ করা হয়েছিল এবং সেই ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হচ্ছে সংস্কার। নতুন বাংলাদেশ বলতে কি? নতুন বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ, সারা বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ, সেটি একটি নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ বলতে ভেঙে চুরে আর একটা বাংলাদেশ বানানো না, বা লাল সবুজের পতাকা চেঞ্জ করা না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা না। চরিত্রগতভাবে পাল্টেছে কিনা চরিত্রগতভাবে আমরা পাল্টাইনি তো। এই যে সমঝোতার আলোচনা আসছে, আমরা তো আবার দেখছি বড়র কাছে ছোটর কিছু চাওয়া, ব্যাংক দখল, চাঁদাবাজ, স্ট্যান্ড দখল, এটি শুধু ব্যক্তি বদল হয়েছে। আপনি দেখেন না এখনো বিতর্ক চলছে, কে ভিসি হচ্ছে, কে ডিসি হচ্ছে, কে ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে, কে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হচ্ছে, কে কোন জায়গার সভাপতি হচ্ছে, কে কোন জায়গার সাধারণ সম্পাদক হচ্ছে, এটি নিয়ে তো বিতর্ক চলছেই। আমি শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে সমঝোতার যে বিষয়টি বলছেন, সমঝোতা করতে হবে জনগণের সাথে। জনগণকে জনগণের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে। এখন এই পিয়ার না হলে ভোট হতে দেব না। আপনি সরকারের সাথে আমেরিকা সফর করেন, আবার সেই সরকারের বিরুদ্ধেই রাজপথে হুঙ্কার দেন। এটি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। এই ডাবল স্ট্যান্ডার্ড জনগণ চায় না। আপনি জনগণের উপরে ছেড়ে দেন। আপনাকে জনগণ যদি জনপ্রিয় মনে করে, আপনি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি সংবিধান সংস্কার করে, সংবিধান পাল্টে আপনি আপনার মতো করেন, জনগণকে প্রতিশ্রুতি দেন। ঠিক, সেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কি সব দলগুলো একমত হচ্ছে? সবাই রাজপথে আছে, সবাই ভোটের মাঠে আছে। এখন যারা পিআর বলছে তারা কিন্তু 300 আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। আমার বড় ভাই যে আকন্দ সাহেব আছে, আমার নিজের জেলায় রুস্তম আলী ফরাজিকে নমিনেশন দিয়ে মাঠেও আছে, আবার এদিকে পিআর এর জন্য আন্দোলন করছে। ডাবল স্ট্যান্ডার্ড আন্দোলন। না না, তারা তো নির্বাচন বর্জন করেনি, নির্বাচন হতে দিবে না। গত দুদিন আগে তো তারা সারা দেশে আন্দোলন করেছে। আশরাফ আলী আকন, আপনারা কি আসলে নির্বাচন বর্জন করার চেষ্টা করছেন? চ্যানেলের সঞ্চালক এবং আমার এক ভালো ভাই সাংবাদিক, নব্য সাংবাদিক, তাকে আমি ধন্যবাদ জানাই। আজকের ফ্যাসিস্টদের নব্য সাংবাদিক বলছেন? হ্যাঁ, না উনি অনেক পুরনো সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক। অভিজ্ঞ, কিন্তু এই অভিজ্ঞ সাংবাদিকরাই কিন্তু বারবার ফ্যাসিস্টদের সহযোগী ভূমিকা পালন করে। না না, আপনি আপনার কথা প্রত্যাহার করুন। নব্য সাংবাদিকতার অর্থ কি? আপনি নব্য গণতান্ত্রিক। আমি যদি বলি আমি কি আপনাকে বলেছি নব্য গণতন্ত্রের দালাল সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক? তাহলে নব্য সাংবাদিক কথাটা এই জন্য বললাম, আপনাকে নব্য বললাম এই কারণে আপনি নাচেন আমাদের মিথ্যা তথ্য দিয়েছেন। কোনটা মিথ্যা তথ্য দিয়েছে? মিথ্যা তথ্য হয় 2014 সালে থেকে 2014 সালে 2014 আপনি নাম কাটার কে? আপনি নাম কাটবেন কেন? আপনি নাম কাটবেন, আপনি মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকতা করেন। 14 সালের নির্বাচনে আপনারা জাননি, প্রশ্ন আসে না। কে বলছে? আমি বলছি, আমি দলের আপনি মিথ্যা কথা বলছেন। আমি বলছি আপনি মিথ্যা কথা বলছেন। আপনি মিথ্যা কথা বলছেন। ধর্মের দোহাই দিয়ে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি মিথ্যা কথা বলছেন। আমাকে বলতে দেন। হ্যাঁ, বলেন আপনি কাউকে হেয় প্রতিপন্ন করে বলতে পারেন না। আপনি ব্যক্তিগত অ্যাটাক কেন করলেন? আপনি ব্যক্তিগত অ্যাটাক কেন করবেন? আমি জানি আমি কি আপনার সাংবাদিক চাই বারবার ফ্যাসিস্টদের সহযোগী ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ ফ্যাসিস্টের দালাল ছিলেন। আপনার দল শেখ হাসিনাকে, আপনার দলের যে প্রধান তিনি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে পারেন না। আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে পারেন না। দলের প্রতি অপবাদ দেননি। আপনার নির্বাচনে জানেন দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক কেন করবেন? উনি একটা ব্যক্তি, দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। আপনার দল দালালি করেনি শেখ হাসিনার? আপনারা করছেন দালালি। আপনি দালাল। আপনার হাসিনার দলে আপনারা করছেন। আপনি দালাল। আপনি এখন গণতন্ত্র সাপোর্ট দিচ্ছেন। দালালি করাই আপনাদের অভ্যাস। আপনারা দালাল। আয়নায় মুখ দেখেন, মিথ্যা কথা বলবেন না। একটা সার্টিফিকেট লইয়া আপনি মিথ্যা তথ্য ধর্মের দোহাই দিয়ে মিথ্যা তথ্য ছড়াবেন না। আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। ধর্মের দোহাই দিয়ে মিথ্যা কথা বলছেন। আপনার বিরুদ্ধে মানহানি মামলা হবে। আপনি মানহানি মামলা, আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক করলেন কেন? করছি দুজনকে সাইদ ভাই, আমাকে কথা বলতে না, আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক কেন করবেন? আক্রমণ করবেন।
এটা কেন করবেন? ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আপনি ব্যক্তিগতভাবে আক্রমণ কেন করবেন? আমি বলেছি আপনি বলার আগে আমি বলেছি সাইদ ভাই, আপনি বলার আগে আমি প্রথমেই ধরেছি, সুতরাং আপনার কথা না বললেও চলতো। আমি তাকে বলেছি কোন নব্য সাংবাদিক, উনি অভিজ্ঞ সাংবাদিক, সেটা আমিই বলেছি। তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানে আমি গুম হওয়া মানুষ, আপনি আমার সম্পর্কে জেনে কথা বলেন। আপনার ভূমিকা কি? আপনার কি ভূমিকা? আপনি দালালি করেন সাইদ ভাই, দালাল আপনারা, দালাল। আমরা রাজপথে নামছি, কোথায় রাজপথে ছিলেন আপনি? আমরা নামছি, আপনাকে তো দেখিনি কোথাও। আপনি কে? আপনি কে? আমার আপনার বক্তব্যটা, আপনার বক্তব্য প্রত্যাহার করুন। আমার বক্তব্যটা দেন, আপনি বক্তব্যটা বলি ভাই একটু প্লিজ। আমি একটা বলি, আমি একটা কথা বলছি ওনার বিরুদ্ধে, কারণ উনি এত বড় একজন জাইগান্টিক সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক। উনি একটা মিথ্যা তথ্য, 14 সালে নির্বাচন গেছে বিএনপির কোনো নেতাও বলে না, আদ্যবধি বলে নাই। আদ্যবধি কোনো অনেক বিএনপির সাথে টকশো করছি আমরা, তারা কিন্তু কেউ বলে নাই 14 সালে আমরা নির্বাচনে গেছি। আমরা 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচনে গেছি, 18 সালে বিএনপি গেছে, আমরাও গেছি। 24 সালে বিএনপি যায় না, আমরাও যাই নাই। স্থানীয় নির্বাচন বিএনপি করছে, আমরাও করছি। স্থানীয় নির্বাচন যেমন শাহাদাত হোসেন এখনও আছে, স্টাক মামলা করছে, সেই হবে, আমরাও করছি, তারাও করছে। এটা স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আমরা 14 সাল প্রত্যাখ্যান করেছি, 24 সাল প্রত্যাখ্যান করেছি। 18 সালে শেখ হাসিনা গণভবনে সব দল ডাকলো, একমাত্র আমরা প্রত্যাখ্যান করেছি, হাসিনার সাথে যাই নাই। এবং 18 সালে নির্বাচনের প্রথম দিন 11টার দিকে আমরা নির্বাচন বর্জন করেছি সারা দেশে। আমরা প্রত্যাহার করে নিয়েছি সমস্ত প্রার্থীদেরকে। আমাদের তখন 299 জন প্রার্থী ছিল, একজন বাদ পড়ে গেছে, এটা কিসের কারণে, 299। আমরা 11টার দিকে, আর ওনরা 18 সাল থেকে 22 সাল পর্যন্ত সেই হাসিনাকে, অবৈধ ফ্যাসিস্টকে তারা পার্লামেন্টে বসছে। তারা পার্লামেন্টে বসা তারা যা সুযোগ সুবিধা যা পাওয়ার, এবং পোলট থেকে শুরু করে ফখরুল তো জাননি ওখানে, না উনি একজন জানেন, শপথ পড়ে না, কিন্তু উনি তো পার্লামেন্ট মেম্বার হয়েছে। তারপরে যে কজন ছিল সেখানে ওনারা সব কিছু নিয়েছেন। 22 সাল পর্যন্ত কিন্তু বৈধ দিয়েছেন ওই হাসিনাকে, এরা দিয়েছেন। এবং গণভবনে দিয়া এরা সমঝোতা করেছেন হাসিনার সাথে যে নির্বাচনে যাবে। ওনারা নির্বাচনে গেছে, ওনার ধরনের ঐক্য ফ্রন্টের নামে নির্বাচন করছেন, সব দল করছে, আমরাও করছি। এটা হলো 18 সালে। আর করছিল আপনার এই 8 সালে আমরা এটা নির্বাচন করছি, এটা ওনারাও করছে, আমরাও করছি। এই হলো আমাদের অবস্থা। সেখানে আমাদের একজন জনপ্রিয় সাংবাদিক ভাই, আজকের আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম ওনার, এইটা 14 সালে নির্বাচনে আমরা গেছি, এটা যদি প্রমাণ করতে পারে আমরা দল করব না। আর উনি যদি প্রমাণ করতে না পারে, ওনার ক্ষমা চাইতে হবে। উনি সাংবাদিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে যেটা হলো, হ্যাঁ এই তো বলেন আর কি। প্রশ্নটা হলো, এখন আপনাদের একজন জোটের একজন নেতা আছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা তো কোনো জোট করি নাই, জোটের আন্দোলনে তো আছে। জোট না, আমরা করছি আমরা নির্বাচনী সমঝোতা। এই সমঝোতা যারা আছেন তাদের একজন আপনার লন্ডন নিউ ইয়র্কে আছেন সফর সঙ্গে, সেখানে কি আপনি দেখছেন কোন ধরনের সমঝোতা, কোনো প্রশ্নই আসে না বা আপনাদের কাছে কোনো কিছু জানা আছে? তাহের তো শুধু না, সেখানে তো এটাও গেছে, এনসিপি 2 জন গেছে না, সমঝোতা কিসের? এখানে দাওয়াত জানিয়েছে। আমরা যেটা বলছি, আমাদের মন্তব্য যে উনি এইটা বৈষম্যমূলক আচরণ করছেন ডক্টর ইউনূস। উনি একটা দলের রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন হলে তো যাওয়ার পরে রেজিস্ট্রেশন পাইলো, এখনও মার্কাও পায় নাই। তাদেরকে নিয়ে এটা ওনার দল, এটা তো ডক্টর ইউনূসের দল। এই লোক নিয়ে গেল, অথচ অন্য রাজনৈতিক দলের সাথে আলাপও করলো না, টিকে যাবে তাও কিছু বললো না। কাজে উনি এটা বৈষম্যমূলক এই আচরণটা করেছেন। এবং 100 লোক নিয়ে 160 জন বলছে, টিআইবি বলছে 160, এত একটা বহন নিয়ে এখানে ইউরোপের দেশগুলোর থেকে 5 জন 7 জন 10 জনের বেশি আসে না। আর উনি 100 লোক নিয়ে রাষ্ট্রে এত টাকা খরচ করিয়া উনি গেছেন, এইটা আমাদের দৃষ্টিতে তো ভালো হয় না। আমরা প্রতিবাদ জানিয়েছি, আবারও প্রতিবাদ জানাই। এবং ওখানে যাওয়ার পরে যে বাংলাদেশে বদনাম করেছে, বাংলাদেশকে কলঙ্কিত করেছে, মারামারি করেছে, এবং সেখানে মামলা হয়েছে, উনি একদিক থেকে বের হয়ে গেল, ওনার যারা মেহমান নিয়ে গেল তারা আরেক দিক থেকে বের গেল। এই সব ঘটনায় আমরা খুবই ব্যথিত। আচ্ছা, আমি একটা তথ্য দিই। 295 আসনে জামাত তাদের প্রার্থী ঠিক করে নিয়েছেন, 5টা আসন রেখেছেন। ওই 5টা আসন কি আপনাদের দেবে? আমরা 300 আসনে করেছি। আচ্ছা, আমরা 300 আসনের প্রার্থী ঘোষণা করছি এবং কার্যক্রম সব জায়গায় চলছে। এখন হলে সবাই যার যার ভাবে সে কাজ করবে। শিডিউল ঘোষণার পরে আমরা নির্বাচনী সমঝোতা করব, কোন প্রার্থী যোগ্য, কার জনপ্রিয়তা বেশি, তাকে আমরা সবাই সমর্থন করবো। 295 আর 5 আসনে এইটা কিছু নাই। আমরাও 300 করেছি, ওনারাও 300 করে। আর 300 আসন তো আমরা 2018-তে করেছি।
আমাদের তো আর নতুন কিছু নাই। এই 300-র কোনো যে একটা কি কয় ওটা কি বলার জন্য একটা একটা খুব আশ্চর্য কোনো বিষয়, এটা আমাদের কাছে মনে হয়। কারণ জোটভিত্তিক যখন আন্দোলন করছেন, জোটের ক্ষেত্রে আসন বণ্টন হতে পারে কিনা? জোটই তো হয় নাই। নির্বাচনী সমঝোতা নিয়ে আলাপ আলোচনা চলছে। আমরা একক প্রার্থী দেবো, আমরা ইসলামী দলগুলা একক প্রার্থী দেবো, 2 জন প্রার্থী ইসলামের দলে কোথাও থাকবে না। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জনাব সাইদ খান, আপনার কোনো কথা থাকলে উত্তর দিবেন। প্রথমে আমার প্রশ্নটা হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব নিউ ইয়র্কে একটি গণমাধ্যমকে বলেছেন, জামায়াত ইসলামী লাইমলাইটে এলেও জনমনে এর খুব বেশি প্রভাব পড়েনি। যদিও আমি একটা ভোটের জরিপে যদি একটু দেখি, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে 41.3% ভোটার বিএনপিকে ভোট দিতে চায়, আর জামায়াতের পক্ষে 30% বেশি ভোটার। তবে আগের তুলনায় আওয়ামী লীগের ভোট প্রায় 5% বেড়েছে। আওয়ামী লীগকে 18.80% মানুষ ভোট দিতে চায়, যা আগের তুলনায় প্রায় 5% বেশি। আর জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চান 4.1% ভোট। যদিও এই জরিপটা করেছে পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ, যেহেতু আপনার কাছেও তথ্যটা নিশ্চয়ই আছে। তাহলে কি আমরা আগে দেখতাম জামায়াতের ভোট অনেক কম ছিল, তাদের জরিপে 30-এর উপরে চলে গেছে, কিন্তু মির্জা ফখরুল বলছেন জামায়াত এত লাইমলাইটে আসার কথা না। জি, ধন্যবাদ আপনাকে। এখানে জরিপের যে জায়গাটি সেটি হচ্ছে 30%, 30.1 বা 4% জামায়াত ইসলামীকে ভোট দিবে। এখানে জরিপে যারা অংশ নিয়েছে তাদের মধ্যে 30.10,413 জনের উপর জরিপ করেছে। তো এখন এখানে কিন্তু আরেকটি আলোচনা আছে, সেটি হচ্ছে যে এই যে 30.4%, এটি হচ্ছে যে ওই যে কয়জনের উপরে জরিপ করা হয়েছে অথবা কাস্টেড ভোটের মধ্যে। তো যেহেতু এখন বাংলাদেশে গণতান্ত্রিক যে রাজনৈতিক ধারা, সেই ধারায় এতদিন 2 ধারায় বিভক্ত ছিল রাজনীতি। একটি আওয়ামী লীগ, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, 2 ধারায় বিভক্ত ছিল। এখানে তৃতীয় অবস্থানে জামায়াতে ইসলামী ছিল। যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ প্রকাশ্য রাজনীতিতে নেই, এক ধরনের সাংগঠনিক নিষেধাজ্ঞার মধ্যে তারা আছে, তো সেই জায়গায় এখানে কিছু মানুষ কিন্তু সাইলেন্স আছে। তো সাইলেন্স যে অংশটি, সেটি কিন্তু এই জরিপে উঠে আসেনি। টোটাল 10,000-এর মধ্যে 30% বা 31% মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিবে বলে চিন্তা করেছেন, এবং এর মধ্যে 40.1% বা 41.30% বিএনপিকে ভোট দিবে। এবং এর মধ্যেও কিন্তু 15% বা 18% মানুষ আওয়ামী লীগকে ভোট দেবার কথা বলেছেন, এবং এনসিপিকে 4.something ভোট দেবার কথা বলা হয়েছে। তো এখন প্রশ্নটি যেটি দাঁড়ায়, যে এই জরিপটি কিন্তু সামগ্রিক জরিপ না, অবশ্যই না। সো দ্যাট যে কয়জনের উপরে জরিপ করা হয়েছে সেই কয়জনের মধ্যে একটি পারসেপশন এখানে দাঁড়িয়েছে। তার মানে এই জরিপের ফলাফল চূড়ান্ত ওভারঅল সকল জনগণের মতামতের কিন্তু একটা রিফ্লেকশন। এটা না হয় একসাথে এক পাশে রাখলাম সাইদ ভাই, ডাকসু নির্বাচনের যেই ফলাফল আমরা দেখলাম, শিবিরে জামাতের মাদার সংগঠন তো জামায়াত, তাদের ছাত্র শিবির সংগঠন, সেখানেও কি তারা কি লাইমলাইটে আসার সুযোগ না? সেখানে তো তারা তো ছাত্র শিবির নামে নির্বাচন করেনি, সেখানেও তো তারা এক ধরনের কৌশল অবলম্বন করেছে। তারা সম্মিলিত ছাত্র পরিষদ নামে বা এরকম কোন একটা নামে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছিল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে তারা নির্বাচন করেছে। তারা কিন্তু নিজেদের নাম প্রকাশ করে এই রাজনীতিটুকু করেনি। সেই জায়গায় ওইটার সাথে ইন্ডিভিজুয়াল চিন্তা তো মনে হয় ইন্ডিভিজুয়াল না, ইন্ডিভিজুয়াল আপনি সাংবাদিকতা করেন বা আমি সাংবাদিকতা করি বা যারা রাজনীতি করে, চিন্তা না সকল শিক্ষার্থী তো আসলে রাজনৈতিক পরিচয় নাও জানতে পারে। এখানে তো রাজনৈতিক পরিচয় হাইড করা হয়েছে এবং প্যানেলটি সেট করা হয়েছে। কিছু আপনি দেখেন কিছু বাম সংগঠন থেকেও আনা হয়েছে, আবার ছাত্রলীগের পদধারীদেরকেও আনা হয়েছে। ওই নির্বাচনে কিন্তু ছাত্রলীগের একটি বড় ভোট যোগ হয়েছে এবং নির্বাচনের ব্যালট ছাপানো নিয়ে একটু বলতে চাই, ইন্টারাপ্ট করতে, সেটা হচ্ছে ছাত্রলীগের ভোট জগন্নাথ হলে দিল না কেন? জগন্নাথ হলে এখানে আসলে মাইনরিটিরা কখনোই এরকম সাম্প্রদায়িক কোনো শক্তির কাছে কিন্তু নিরাপদ মনে করে না তারা। তো আপনার যে প্রশ্নটি ছিল যে জামাতের জনসমর্থন বেড়েছে কিনা, জামাতের কিন্তু এই 10,000-এর মধ্যে 30% মানে 3,000, এটি কিন্তু আসলে আপনি ওভারঅল হিসাব করে দেখেন, এটি কিন্তু জনসমর্থন বাড়েনি। হ্যাঁ, আপনি যোগ করলে সেই 8 থেকে 10%ই আছে। হ্যাঁ, এখন অনেকে অনেকভাবে বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগের ভোটটি কই? সেই গুপ্ত যে ভোটটি, যেটি গোপন, যারা প্রকাশ করেনি বা যারা এখনো সিদ্ধান্ত নেয়নি। জরিপে কিন্তু একটি অংশ বেরিয়ে এসেছে, তারা এখনো সিদ্ধান্ত নেননি যে কাকে ভোট দিবেন, সেই অংশও যোগ করতে হবে। এই ভোটারটা কিন্তু বিএনপিতে ভাগ হবে, ভোটের সময় কিন্তু বিএনপিতে ভাগ হবে। তারা কিন্তু এই 40%-এ
10-12% বেড়ে যাবে সেখানে। এবং এই যে 30%টি এখনো দেখছেন না, বাঙালির কিন্তু গোল্ডফিশ মেমোরি, আপনার 1 বছর আগের মেমোরি হয়েছে তা মনে থাকবে না। ফ্লো যখন উঠবে তখন দেখবেন যে গড্ডালিকায় গা ভাসিয়ে অনেকেই জোয়ারে বাদাম তুলে দিবে। সেটা বিএনপির দিকেও যেতে পারে, জামায়াতের দিকেও যেতে পারে। হ্যাঁ, সেটা বিএনপি যে কারোর দিকে যেতে পারে। তবে এক একটা দলের ইন্ধনে এক একটা জরিপের ফল প্রকাশ করা হয়, এইটার কোনো ওইভাবে কোনো সত্যিকার ভিত্তি নাই। কারণ 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগ বছর বিএনপি 10টা আসন পাইবে বলছিল না, ওনারও অনেক জরিপে, কিন্তু বিএনপি সরকার গঠন করলো। কাজে এই জরিপ টরিপ এগুলো ফেক নিউজ, অনেকটা ফেক নিউজ, একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য এইসব কাম এরা করে, কোনো জায়গায় কিছু সুবিধা বুঝতে পাইয়া। কাজে এগুলোর আমরা কোনো মূল্য দিই না, কোনো জরিপকে মূল্যায়ন, কোনো জরিপ। ওনারা জরিপ করছে 10,000, আমরা তো লক্ষ লক্ষ মানুষের মধ্যে জরিপ করি, সেখানে এই জরিপে ইসলামী আন্দোলনের কথা আসেনি কেন, সেই জন্য বলছি। আইছে 3.7। ও 3.7 আসছে, আচ্ছা 3.7 আইছে, আগে ছিল 2.6, মানে আপনাদেরও বেড়েছে। এখন 3.7, কেউ কেউ লেখেছে সবাইটাই কমছে, নিচে গেছে, এইটা একটু বাড়ছে। তা এইটা হলো ওনাদের জরিপে, আর আমাদের তো কোনো নিউজ। আপনাদের জরিপে কত পাবেন বলে মনে হচ্ছে? এই দেখা যাক, কিন্তু চলছে তো জনমত আমরা করতেছি, আমরা আরো ফাইনাল ছাড়া শিডিউল ঘোষণার আগে বলা আমরা এটা করতে চাই না। আল্লাহর রহমতে মানুষ একটা পরিবর্তন চায়, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, কালো টাকা, পেশি শক্তি মুক্ত, হ্যাঁ, ভোট ডাকাতি, ভোট জালিয়াতি মুক্ত একটা সংসদ চায়। এইটার জন্য আমরা আন্দোলন করছি আর কি। একটা প্রশ্ন করে ফেলি, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। আপনারা যেটা দাবি করছেন 5 দফা দাবিতে আপনারা মাঠে আছেন, নির্বাচন পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন, প্রতীক জটিলতা, এই বিষয়টাকে তারা গ্রাহ্য করছে না। নির্বাচন কমিশন তারা বলছে তারা নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন করবেই। এই আদালতে যেহেতু এগুলো সংবিধানে নেই পিয়ার পদ্ধতিটা, তাহলে তারা এই বিষয়টাকে জটিলতা মনে করছে না। শোনেন, যদি তাই হয় তাহলে আপনাদের ওনাদের আমরা জানি তো ঐক্যমত্য কমিশনের প্রায় মিটিং আমি থাকি, আমি নির্বাচন কমিশনের কথা বুঝছি, নির্বাচন কমিশনের সাথে আমরাই করছি, এবং নির্বাচন কমিশনকে আমরা কিন্তু তার নাম প্রস্তাব করছি। একদিকে আমাদের দুর্ভাগ্য, উনি প্রথম বলছে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে এটা খুব সহজ পদ্ধতি, আমরা তো আর্মি, পুলিশ, আনসার করতে হয় না, খুব সহজ পদ্ধতি। আবার কিছুদিনের মধ্যে হ্যাঁ কোত্থেকে কোন ইঙ্গিতে উনি বলছে এইটা তো সংবিধান নাই। তো সংবিধান আছে, সংসদ নির্বাচন পদ্ধতির কথা সংসদে বলা আছে সংবিধানে, এটা এপিটিপি হবে না পিয়ার হবে, সংসদ নির্বাচন হবে, কিন্তু এখানে তো কোনো পদ্ধতির কথা বলা নাই। সেই হিসাবে 105টা দেশে পিয়ার আছে, 91টা দেশে, এবং অনেক উন্নত দেশ হলো 34টা, তার মধ্যে 25টা দেশে পিয়ার আছে। ইউরোপিয়ান রাশিয়া থেকে 18টা দেশ ভাগ হয়েছিল, তার মধ্যে 15টা দেশে পিয়ার আছে, এবং অনেক উন্নত, মনে করেন তুরস্ক, তারপরে ব্রাজিল, তারপরে হলো সাউথ আফ্রিকা, হ্যাঁ, তারপর হলো এই যে সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, হ্যাঁ, সুইডেন থেকে শুরু করে অনেক উন্নত দেশে আপনার 2টা নোংরা দেশে পিয়ারের কথা খালি কেউ কেউ ভাইরা যারা পিয়ার সহ্য করে তাদের কথা নেই, একটা হলো ইসরায়েল আর হলো নেপাল। এই নেপাল কিন্তু এই যে তুরস্কে যে পিয়ার, সুইজারল্যান্ডে পিয়ার, ডেনমার্কে, এই কথাগুলো কিন্তু আনে না। আর ইসরায়েল তো কোনো রাষ্ট্র না, একটা অবৈধ রাষ্ট্র, একটা জারজ রাষ্ট্র, দখলদার রাষ্ট্র। এই ইসরায়েলের কথা নেন, পিয়ার আছে। আচ্ছা, এরপরে আনেন নেপাল। নেপালে যে সরকার পরিবর্তন হয়েছে তো পিয়ারের কারণে, দুর্নীতির কারণে, এই অলিটলি যেগুলো গেছে, এই দেখেন না বাণিজ্য মন্ত্রীরে পিড়াইয়া পানির মধ্যে ফেলাইছে না। এই যে সরকার নেপালের পরিবর্তন, এটা কিন্তু পিয়ারের কারণ না, এটা হলো দুর্নীতির কারণে। এই দুর্নীতির কারণে তো সরকার পরিবর্তন ইংল্যান্ডে হয়েছে, সেখানে তো পিয়ার নাই, সেখানে এপিটিপি, সেখানে তো জাপানেও তো এই পরিবর্তন হয়েছে, তারপরে পাকিস্তানেও তো পিয়ার নাই, সেখানেও তো পরিবর্তন হয়েছে। কাজে এই জন্যে পিয়ারটা হইল এই সারা একটা 53 বছর যা পাই নাই, 53 বছর যা দেখি নাই, একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন একটা হয়েছিল 91 সালে ওই এরামলে আপনার জাস্টিস শাহাবুদ্দিনের সময়। তখন কিন্তু আওয়ামী লীগ বলছে এই নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। আবার 96 সালে মোটামুটি ভালো হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা গেছিল, বিএনপি এখানে স্থূল কারচুপি হয়েছে। কাজে কোনো একটা নির্বাচন মানে সকল দলের সম্মতিকের মধ্যে গ্রহণযোগ্যতা কিন্তু এখন কখনো পায় না, এই 53 বছরে পায় নাই। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাই এই যে ঐক্যমত্য কমিশন একটা ওই ঐক্যমত্য জুলাই সনদের পটভূমিকে একটা কথা লিখছেন, আমরা কি লিখছেন যে 53 বছরের মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে এর মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই। এটা কিন্তু পটভূমিতে। ধন্যবাদ। আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু সাইদ ভাই বলেছেন আপনারা ঐকমত্য কমিশনে আলোচনা করছেন, আবার পিয়ার পদ্ধতি নিয়ে আবার রাস্তায় নামছেন, ডাবল স্ট্যান্ডার্ড কেন? ওনারাই কিন্তু আমাদের রাস্তায় নামিতে বাধ্য করেছেন এই ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশন নামে ঐকমত্য, কিন্তু অন্য জায়গা থেকে তারা বায়াস, এটা প্রমাণ হয়েছে। তারা বলছে আমরা আপনার একটা লিখিত চিঠি দেন আমাদের বরাবরে যে আমরা পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনার জন্য। আমরা লিখিত দিলাম, সেখানে 31টা দলের মধ্যে 26টা দল
কেউ হাপার হাউসে চায়, কেউ লোয়ার হাউসে চায়, 26টা দল আমরা পিয়ারের পক্ষে। অথচ এই বিষয়টা উনি আলোচনায় আনলেন না। আজকে আনবেন, কালকে আনবেন, পরশু আনবেন। হ্যাঁ, আমাকে অনুরোধ করে এইটা তো আমাদের উপর থেকে বড় চাপ, উপর থেকে বড় চাপ আছে, এই জন্য আমরা এটা আলোচনা আনি না। আমরা আলোচনা আপনারা কি ঐকমত্য কমিশনও থাকবেন, আন্দোলনও করবেন, বিষয়টা এরকম? আলোচনায় আমরা তো সমঝোতার জন্য আলোচনা চালাই যাব যতটুকু পারি। যদি ওখানে যদি শুরু হয়, ওখানে যদি সমাধান না হয়, তখন তো আমরা জনগণের স্বার্থে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং শতভাগ মানুষের জনমতের প্রতিফলন ঘটানোর জন্য আমরা এই যে আপনার কি বলে পিয়ারের দাবিতে আমরা সেখানে পরিষ্কার বলছি যে আপনারা এটার পক্ষে একটা গণভোট দেন। যদি আমরা গণভোটের জনগণ না চায়, আমরা আর পিয়ারের দাবি তুলবো না। আর আপনারা গণভোটও দেবেন না, আলোচনায় গণভোটই যদি না দেয় তাহলে কি করবেন? হ্যাঁ, গণভোটই যদি না দেয়, না, এদেশে তো সকল সমস্যার সমাধান তো রাজপথে হয়েছে। মানে আপনারা রাজপথে থাকবেন, সংসদে এই সরকারের দিয়ে তো কোনো সমস্যার সমাধান হয় না, এরা খালি জটিলতা সৃষ্টি করছে। এই সরকারগুলি, এই যে ইউনুস সাহেব যে 100 লোক নিয়ে বিদেশে গেল, এটা এই কাজটা কি উনি ভালো করছেন? আর বারবার খালি নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচন হবেই। উনি তো ঘোষণাই করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এত ঢোলপিটান দরকারটা কি? নির্বাচন কেউ বানচাল করতেছিল, রাজনৈতিক দলের বারবার নির্বাচনের কথা বলছিলেন, তিনি তো ঘোষণা দিতেই পারে। না, এত বারবার বলবে ওনার ওই যে প্রেস সচিব অমুক সমুক এই তারিখে নির্বাচন হবেই, এইটা তো একবার করলেই হয়। বারবার বলার মধ্যে কি ডাল মে কুচকালা হয়?